আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিনের দিল্লি সফরে আমি বেশ কয়েকটা মন্ত্রক ঘোরাফেরা করেছি। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক একটা। এখন অনেকে আমায় প্রশ্ন করেন, কখনো আপনি দপ্তর বলেন, কখনো আপনি মন্ত্রক বলেন, ব্যাপারটা কি? আমাদের তো বহুস্তরীয় গণতন্ত্র। আমাদের ওপরে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে বলা হয় মন্ত্রক। আর আমাদের যে সমস্ত রাজ্যগুলো ভাগ করা আছে, রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা যারা আছেন যারা, তারা বিভিন্ন দপ্তর, তাদেরও স্বরাষ্ট্র দপ্তর থেকে পুলিশ, কি বলে, অর্থ দপ্তর, তারপর বাণিজ্য দপ্তর, নানান রকম দপ্তর, সেগুলোকে দপ্তর বলা হয়। দপ্তর রাজ্য সরকারের ক্ষেত্রে, আর মন্ত্রক হচ্ছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে। এই কেন্দ্র প্রত্যেকটা রাজ্যকে নিয়ে, মতামত নিয়ে কেন্দ্র কাজ করে। আমাদের গণতন্ত্র সেইভাবে গঠিত হয়েছে। সেটা আবার যায় রাজ্যসভায়। রাজ্যসভায় কোনো মন্ত্রক নেই বা কোনো দপ্তর নেই। সেখানে সরাসরি ডিবেটের মাধ্যমে বিলটা পাস হয়। বিলটা পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যায় সই হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রীয় পরিকাঠামো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায় সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন। সেই 11টা জায়গার মধ্যে শুধু লালমনির হাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো। কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে। এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উঠবে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো খবর থাকবে না এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায়, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি, ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন, আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক, একটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে, তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, বামপন্থী, লিবারাল এবং লেফটিস্ট প্লাস গান্ডু,
তিনটে যুক্ত করে হয় লিব্রানো। দে লাভ টু সে উই আর লাভিং পিপল, দেয়ার আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। মানে গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ। ভাই, give a thanks to your parents, आपका जन्म यहाँ पर हुआ है। অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। হু আর ইউ টু ক্রিটিসাইজ ইন্ডিয়া গভর্নমেন্ট? আপনি কে? যিনি বলেছিলেন এ अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। আফজাল গুরু, যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকে যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে যে আফজাল হাম শর্মিंदा है तेरे कातिल जिंदा है। भाई शुक्र मानो अपनी पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी डाया माया हो जाता ना তো পাতা চলতা অরুন্ধতী রায় আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পেহেলগামের জন্য প্রস্তুত থাকুক, আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে? তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিবরান্ডু, লেফটিস্ট, লিবারেল প্লাস গান্ডু, সব মিলিয়ে লিবরান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ ফুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না? আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্থলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাকরেদ, যারা এখানে আজে বাজে কমেন্ট করে যান, করে যান। এর উত্তর পাবলিক দেবে, যারা বোঝে তারা দেবে উত্তর। আমার দোয়াটা বড় ব্যাপার নয়, তাদের দোয়াটা দরকার। তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচছে, আমি এটা বলে দিলাম। কবে হবে না হবে কিন্তু আমি জানি না, কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে। এবারে পাকিস্তানের মতো হবে না যে 4 দিনের যুদ্ধ করে কি 2 দিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা ছেড়ে দিলাম। ও আর হবে না, ভুলে যান। এবার শুরু হবে তো শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম, মানে একটা লাইন আমি পেয়ে গেলাম, যেটাতে আমি বুঝলাম যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক, কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না। সিডনিতে কি হলো? সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল। ভারতবর্ষ যখন পরমাণু পরীক্ষা করেছিল, প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া। এরা বহু বর্ণের বিশ্বাসী। সবাই এসো। আজকে ব্রিটেনের অবস্থা দেখুন, ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না, তারা আর্তনাদ করে এখন।
একসময় এই ব্রিটেনে সূর্যাস্ত যেত না, তাদের আজকে এই অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের এই যে ইউনূস সরকার, তারা কোনো কিছু জানতে দিচ্ছে না, মানুষকে বোকা বানিয়ে রাখছে। সব কটা কি চেপে রেখে দিয়ে সব মানে কথা সমস্ত চাপা আছে, কেউ কিছু আপনারা জানতে পারছেন না। মিডিয়া কি জানে না? মিডিয়া সবাই সব জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে, নইলে প্রাণটা চলে যাবে, আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে, কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে। কে চায়? আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধঃপতনে চলে যাচ্ছে, আর আপনারা জানারও চেষ্টা নেই। কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। খোদ আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে, আপনি একজন চাওয়াবাজ, ছবি দিন নইলে বিশ্বাস করবো না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমি কি কখনো আপনাদের বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন? আমি তো বলিনি। তবে আমি যা বলি তাই ঘটে, আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে। ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে। এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি। আত্মীয় স্বজনকে ফোন করুন, সীমান্ত এলাকায় যারা রয়েছে। আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে, তখন তো আপনি বলেছিলেন ওই পেছনে পেছনে যখন পড়বে, পেছনে যখন জ্বলবে, তখন বলবে না না আমার মাথায় পড়েনি, আমার পেছনে পড়েছে, ওটা গুজব ছিল। আমি বলেছি এটাও হবে আপনাদের। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে, আপনাদের এই গান্ডুমির জন্য। আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদ্গান্ডু, যারা এই সমস্ত কথা বলেন। আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে, পিকচার আবি বাকি হ্যায়। সবে শুরু হলো দোস্ত, পিকচার আবি বাকি হ্যায়। আপনারা প্রধানমন্ত্রী সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন, এবং তার নির্দেশ, তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে। আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি, সব কথা বলতে পারবো না। সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো। স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো, বিদেশ মন্ত্রকের কথা বলবো, বাণিজ্য মন্ত্রকের কথা বলবো, বিভিন্ন ডেস্কের কথা বলবো। ঘুরে ঘুরে যা আমি গত 3 দিনে জানতে পেরেছি, পুরোটা আপনাদের ধীরে 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 বলবো। আপনারা অপেক্ষা করুন, আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে। সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত, লড়াই পর্যন্ত, সব নিয়ে কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে সব বলবো। আজকে সবাই এখানে শেষ করছি। সবাই ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না। কে মন্তব্য করেছেন? দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সাহেব। সারা দেশ যখন হাদিকে হত্যা চেষ্টার এই ঘটনার প্রতিবাদে নড়ে উঠেছে, চারিদিকে তীব্র নিন্দা। যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই তাদের জীবনহানির শঙ্কার মধ্যে রয়েছেন। সেই মুহূর্তে এমন এক ধরনের মন্তব্য করলেন CAC, এবং যখন কিনা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত ইসির হাতে থাকার কথা, CACর দেখভালের কথা, সেই মুহূর্তে তিনি নিজেই মন্তব্য করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি। এই ঘটনা তেমন কিছু নয়, এটা মাঝে মধ্যে ঘটতে পারে, তার মানে আরও কত ঘটবে। বিষয়টি আসলে কি হতে যাচ্ছে? এমনকি ইসির পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র দেওয়া হয়েছে, ডিও লেটার দেওয়া হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদের পাঠানো ওই চিঠিতে কি বলা রয়েছে? তাতে তফসিল ঘোষণা থেকে ভোটের পরবর্তী 15 দিন পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ RPOর বিধান তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চিঠির উল্লেখযোগ্য অংশ যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কারা মোতায়েন করবে? ইসির পরামর্শ অনুযায়ী এগুলো সব করা হবে। তারপরে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর ইসির ক্ষমতা কতটুকু বেড়ে যায়, তারা কত জায়গায় হাত দিতে পারে, তাদের অধীনে ক্ষমতা কতটুকু থাকে। সেই মুহূর্তে সিইসি এই ধরনের মন্তব্য করেন কিভাবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সোমবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন? সাংবাদিকদের প্রশ্ন করছিল যে একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে হত্যা চেষ্টার ঘটনা বা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়। মানে কি বলতে চাইছেন তিনি? মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়, আমরা তো একটা হত্যাকাণ্ডও দেখতে চাই না। তিনি বলছেন যে এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি, যেখানে প্রতিটা রাজনৈতিক দল বলছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে যেই জড়িত থাকুক না কেন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং দেশের প্রতিটি নাগরিক শঙ্কিত, আতঙ্কিত। সেখানে তিনি এ ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন, আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। তার মানে তিনি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যার কারণে এই কথাগুলো বলছেন। যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হতেন তাহলে তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরেই দায় চাপিয়ে দিতেন যে এটি আমার দেখার বিষয় নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তা তো বলেননি। একটা খুন খারাপিও বা কেন হবে? এবং যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন তো আমরা এই কথাগুলোও বলেছি, ঠিক একই কথা। এর আগে নির্বাচনগুলোতে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, প্রার্থীর সমর্থকদের মধ্যে কেউ যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তো বলেছি। তার মানে এই সিইসি সেই আগেকার সিইসিদের মতোই আচরণ করছেন। আর আগেকার সিইসি বলতে আমরা যদি একেবারে সাম্প্রতিক অতীতের মানে 2009 পর থেকে 2024 7 জানুয়ারি ইলেকশন পর্যন্ত আমরা ধরি, তাহলে এই ইলেকশনগুলো যদি এত খারাপই হয়ে থাকে, তাহলে এই সিইসি তো অনেক আগে থেকেই বিতর্কের জন্ম দিচ্ছেন। তিনি আগে থেকেই পূর্বের নির্বাচনগুলোর উদাহরণ কিছুটা টেনে নিয়ে এলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, আরও অনেকের প্রসঙ্গ টেনে এনেছেন। তার মানে তিনি আগে থেকে এগুলো বলে রাখছেন যে মানে একটা পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে, হাদির মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে। এই জন্য তিনি আগে থেকেই উদাহরণগুলো সামনে নিয়ে আসছেন আমাদের। এবং একটা সময় বলবেন যে আগেকার নির্বাচনের সাথে তো এবারের নির্বাচনের কোনো তুলনা নেই, তার কারণ এবারের নির্বাচনে একটা ভয়ঙ্কর কঠিন সময়ের পরে এসে অনুষ্ঠিত হচ্ছে, বা একটা যুগ সন্ধিক্ষণে বা অন্যরকম একটা সময়ের সন্ধিক্ষণে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হতেই পারে। একটা বিপ্লবের পরে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবারে নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, অতএব একটা ঐতিহাসিক নির্বাচন। অলরেডি বলা হয়ে গেছে এইসব কথাবার্তা। আমি এতক্ষণ যা বললাম এই ধরনের কথাবার্তাও তার ওই সব বক্তব্যের মধ্যে রয়েছে যে এবার একটা ঐতিহাসিক নির্বাচন, গণভোটও একসাথে অনুষ্ঠিত হচ্ছে। সো তার এই কথাগুলো কি হবে তা আগে থেকেই আমরা অনুমান করতে পারি। বলবেন যে ফ্যাসিবাদের দোষরা তো বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে, আমরা অনেক চ্যালেঞ্জের মুখে নির্বাচনী পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, অতএব এই ধরনের ঘটনা ঘটতেই পারে, আমাদেরকে একটু স্বাভাবিকভাবে ধরে নিতে হবে, এই তো তিনি বলবেন। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাস তারা সতর্কতা এরই মধ্যে জারি করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা 3-4 দিনও হলো না, এর মধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে দিয়েছে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, এবং একই সাথে বাংলাদেশে মার্কিন নাগরিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে। মার্কিন সতর্কতামূলক এই যেই বার্তাটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন তীব্র হতে পারে। এখানে বলা হচ্ছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। আমি নিশ্চিত বাংলাদেশের বিদেশি মিশনগুলো একের পর এক এ ধরনের সতর্কতা জারি করবে। আর নির্বাচন ও ভবিষ্যৎ, এর আগেও বলেছি, এখনো বলছি, অনিশ্চিত। আল্লাহ হাফিজ।